বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর নাহিদা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে খুলনা সিটি মেডিকেল কলেজে আছি। আজকে আমি পড়াবো হচ্ছে তোমাদের ফার্টিলাইজেশন। আমাদের অলরেডি দুটো চ্যাপ্টার হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইকেলের চ্যাপ্টার হয়ে গেছে, আর সাইকেল হয়েছে, আর হচ্ছে গ্যামেটোজেনেসিস হয়ে গেছে। এখন আজকে আমরা কি পড়াবো? ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন পড়ানোর আগে আমি একটু ওভুলেশন নিয়ে কথা বলি। আমি এর আগেও বলেছি ওভুলেশন কি জিনিস, তা আর একটু বলি। তোমরা এই ছবির দিকে তাকাও। এটার নাম হচ্ছে কি? গ্রাফিয়ান ফলিকল। এটা গ্রাফিয়ান ফলিকল। তো এই গ্রাফিয়ান ফলিকল থেকে আমার এই যে লাল বর্ডার দেওয়া জিনিসটা, এটার নাম হচ্ছে কি? সেকেন্ডারি উসাইট। এটাকে বের করতে হবে, তাই না? এটাকে বের করতে হবে। তাহলে এই গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হইলে এই সেকেন্ডারি উসাইটটা বের হয়ে আসবে। কাকে নিয়ে বের হয়ে আসবে? এই লাল জিনিসের উপরে দেখো কদম ফুলের মতো একটা থোকার মতো, এই জিনিসটাকে নিয়ে বের হয়ে আসবে। এটার নাম কি? কমুলাস ফোরাস। এটাকে নিয়ে যখন বের হয়ে আসবে, কোথায় আসবে? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। সেটাকেই বলে ওভুলেশন। আমি আগের ক্লাসেও এটা বলেছি। তাহলে কি হলো ডেফিনেশন? ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ রাপচার অফ গ্রাফিয়ান ফলিকল and liberation বা রিলিজ অফ সেকেন্ডারি উসাইট। রিলিজ অফ সেকেন্ডারি উসাইট অ্যালং উইথ কার সাথে? একটু আগেই বললাম, এই যে মাথার উপরে দেখা যাচ্ছে, দেখো আমি মাউসটা ঘুরাচ্ছি, মাথার উপরে যে সেলগুলো আছে এটাকে কোমুলাস সুপোরাস বলে। এই সেলগুলোকে নিয়ে যখন বের হয়ে আসবে পেরিটোনিয়াল ক্যাভিটিতে, তাকেই বলে ওভুলেশন। এটা রিটেন ভাইবার জন্য ইম্পর্টেন্ট। রিটেনে আসলে এই ডেফিনেশনটা লিখে তোমাকে এই ফার্স্ট এ এবং বি নাম্বার দুইটা ছবি আঁকতে হবে। সি নাম্বার ছবিটা দেওয়ার কোনো দরকার নেই যদি ওভুলেশনের ডেফিনেশন আসে। তাহলে আমাদের ওভুলেশনটা শেষ। এখন নর্মাল কথা, যেহেতু ওভুলেশনের ডেফিনেশনটা শেষ, এখন তাহলে ওভুলেশনটা কিভাবে হয়েছে না মেকানিজম একটু জানলে ভালো হয়। এটা আমাদের অ্যানাটমি থেকে তোমাদের ফিজিওলজিতে একটু বেশি গুরুত্বপূর্ণ, তারপরেও আমি একটু আলোচনা করি। তোমরা সবাই জানো যে আমাদের যে হরমোন গুলো, গোনাডোট্রপিন হরমোন গুলো কোথা থেকে আসে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। তোমরা আগে লিখার দিকে না তাকায় এই ছবির দিকে একটু খেয়াল করো। এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এটা অ্যান্টেরিয়র, সামনেরটা, পিছনেরটা পোস্টেরিয়র। আমি মাউস দিয়ে দেখাচ্ছি। এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমার গোনাডোট্রপিন হরমোন রিলিজ হবে। সেই গোনাডোট্রপিনের মধ্যে একটা আছে কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এন্ড লুটিনাইজিং হরমোন। গোনাডোট্রপিন থেকে আসে ফলিকুলার স্টিমুলেটিং এন্ড লুটিনাইজিং হরমোন। এই হরমোন গুলো কি করবে? আমাদের যে ওভারিয়ান সাইকেলের পড়ানো হয়েছে কয় ধরনের সেল ছিল? প্রাইমর্ডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল এন্ড গ্রাফিয়ান ফলিকল। তাহলে এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের কারণে এই ওভারিয়ান ফলিকল গুলো বৃদ্ধি পাবে, গ্রো করবে, তাই না? গ্রো করলো, করার পরে আমার তাহলে এখন আবার কোথায় যেতে হবে? একটু গ্যামেটোজেনেসিস মানে ওজেনেসিসের ধাপে একটু রিকল করি আমরা। কি রিকল করব? আমার এই দুটা হরমোনের কারণে যখন এই ওভারিয়ান ফলিকল গুলো গ্রো করছে, বড় হচ্ছে, প্রাইমোডিয়াল, দেন প্রাইমারি, দেন সেকেন্ডারি, দেন গ্রাফিয়ান ফলিকল হইলো, তারপরে কিন্তু ওভুলেশন হবে না। ওভুলেশন যখন আমরা কি পড়ছি? প্রাইমোডিয়াল ফলিকল থেকে প্রিমোডিয়াল জার্ম সেল থেকে প্রাইমোডিয়াল ফলিকল, দেন প্রাইমারি ফলিকল হবে কি? মিওসিস ওয়ান ডিভিশনের মাধ্যমে। মিওসিস ওয়ান ডিভিশনের মাধ্যমে, তাই না? তারপরে যখন একটা ফিমেলের পিউবার্টি আসবে, ফিমেলের পিউবার্টি আসার পরে কি হবে? ফার্স্ট মিওটিক ডিভিশনটা কমপ্লিট হবে। ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হওয়ার পর মিওসিস 2 তে এন্টার করবে। তারপরে কি হবে? আমরা পড়েছিলাম যে ওভুলেশনের ঠিক 3 ঘন্টা আগে মিওসিস 2 মেটাফেজে, যেটা অ্যারেস্ট অবস্থায় থাকবে। মিওসিস 2 মেটাফেজে অ্যারেস্ট থাকলো। তারপরে 3 ঘন্টা পরে যখন ওভুলেশন হয়ে যাবে, তার মানে এই যে গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে এই ওভুলেশনটা হবে, তার ঠিক আগে যে অবস্থায় অ্যারেস্ট ছিল তখন একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? অ্যারেস্ট থাকা অবস্থায় এই যে লুটিনাইজিং হরমোনের কারণে দুটা ঘটনা ঘটবে। দেখো এই যে গোল জিনিসটা কি? সেকেন্ডারি উসাইট। এর মাথার উপরে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর কোলাজিনেস অ্যাক্টিভিটি মানে কোলাজেনকে খেয়ে ফেলার প্রবণতা বেড়ে যাবে। তারপরে কি হবে? উসাইটের
মাসেল গুলা ওভামের যে মাসেল গুলা কন্ট্রাক্ট করবে। আরেকটা জিনিস হবে, ওভারির সারফেসটা বাল্জ হবে, বাল্জ বাল্জ হবে, মানে একটা প্রজেকশনের মতো হবে, আর তার মাথার উপর একটা অ্যাভাস্কুলার স্পট দেখা যাবে, সেটাকে বলে হচ্ছে স্টিগমা। অ্যাভাস্কুলার স্পট দেখা যাবে। যখন এই জিনিসটা দেখা যাবে তখনই গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে ওসাইটটা রিলিজ হবে। এটাই হচ্ছে মেইনলি ওভুলেশনের মেকানিজম। দেখো আমি এখানে লিখেওছি, যখন ওভুলেশন আসার আগে আগে কি হবে দেখো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং এর প্রভাবে এই যে ফলিকল গুলো র্যাপিডলি বড় হবে, তারপর তারা ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করবে। কখন কমপ্লিট করেছিল? আগের ক্লাসে বলা হয়েছে পিউবার্টিতে যখন আসে তখন ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড মিওটিক ডিভিশনে সে এন্টার করে। আচ্ছা, সেকেন্ড মিওটিক ডিভিশনে যখন সে এন্টার করে, করার পরে কি হবে, ওভুলেশনের ঠিক 3 ঘন্টা আগে অ্যারেস্ট অবস্থায় থাকবে। তো যে সময়টুকু এই গ্রাফিয়ান ফলিকল অ্যারেস্ট থাকবে, ওই সময় লুটিনাইজিং হরমোন আরো এত বেশি বৃদ্ধি পাবে যে ওভামের চারিদিকে যে এই যে সেলগুলো তোমরা পড়েছো, সেলের মাঝখানে দুটা লেয়ার ছিল, থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না। এই যে থিকা এক্সটার্নাটা কানেকটিভ টিস্যু, এদের কোলাজিনাস অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, এরা কন্ট্রাক্ট করা শুরু করবে। ইন দা মিন টাইম কি হবে, ওভামের চারিপাশের সারফেসটাতে একটা স্পট দেখা যাবে, একটা অ্যাভাস্কুলার স্পট দেখা যাবে। এই স্পটটা দেখা যাবে, তারপরে কন্ট্রাকশন, কোলাজিনাস অ্যাক্টিভিটি সবকিছুর কারণে সেকেন্ডারি ওসাইটটা গ্রাফিয়ান ফলিকল থেকে বের হয়ে যাবে। সে কিন্তু একা বেরোবে না, বারবারই বলতেছি, সেকেন্ডারি ওসাইটের মাথার উপরে যে কদম ফুলের মতো সেল, এগুলোকে বলে কুমুলাস সুফরাস, ওকে নিয়ে সে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যাবে। এটাই হচ্ছে তোমার মেকানিজম অফ ওভুলেশন। এটা যদি আসে অ্যানাটমিতে, এই ছবিটা দিলে খুব ভালো। সাথে দেখো আমি পরের স্লাইডে যাই, এখানে লেখা আছে দেখো, দ্য সারফেস অফ দ্য ওভারি বিগিনস টু বাল্জ। আমি কি বললাম, ওভুলেশনের ঠিক আগ দিয়ে ওভারিটা বাল্জ হবে, তার মাথার উপর একটা অ্যাভাস্কুলার স্পট দেখা যাবে, সেটাকেই বলে স্টিগমা। তারপরে লুটিনাইজিং হরমোন এত বাড়বে যে ফলিকুলের চারিপাশে যে কোলাজেন ফাইবার আছে এগুলোকে খেয়ে ফেলবে, প্রোস্টাগ্ল্যান্ডিন বেড়ে যাবে, এ কারণে মাসেল কন্ট্রাক্ট করবে। তারপরে দেখো লাস্ট লাইনে লেখা আছে কি, সেকেন্ডারি ওসাইট কুমুলাস সুফরাসকে নিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসবে। এটাই হচ্ছে মোটামুটি ওভুলেশনের মেকানিজম। তাহলে আমরা আজকে কি পড়লাম, ডেফিনেশন অফ ওভুলেশন। নেক্সট কি পড়লাম, আমাদের মেকানিজম অফ ওভুলেশন। এখন আমাদের তো ওভুলেশন হয়ে গেল, সেকেন্ডারি ওসাইট এখন আছে, এখন আমরা কোথায় যাব, ফার্টিলাইজেশন। তাহলে প্রথমেই আসো ডেফিনেশন অফ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে সবাই মোটামুটি জানি যে মেল এবং ফিমেল গ্যামেটের যে ফিউশনটা হবে, হয়ে যে একটা জাইগোট তৈরি করবে, এটাই হচ্ছে ফার্টিলাইজেশন। মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের ফিউশন হবে, হয়ে যে জাইগোটটা ফর্ম করবে, এটাই ফার্টিলাইজেশন। তাহলে দেখো, ফার্টিলাইজেশন একটা প্রসেস যেখানে মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ফিউজ হয় এবং ফর্ম হয় কি, জাইগোট। এটা কোথায় হয়, অ্যাম্পুলারি রিজিয়ন অফ ফেলোপিয়ান টিউব, অ্যাম্পুলারি রিজিয়ন অফ ফেলোপিয়ান টিউব। এখন আসো এই ছবিতে দেখো, এই পেয়ার শেপের এইটা নাম কি, এটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাস থেকে যেটা বেরোয় গেছে দেখো, এই যে বেরোয় গেছে না, এটার নাম কি, ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব। এর আবার 4টা পার্ট আছে, 4টা পার্ট। দেখো এটা কি, এটা কিন্তু ওভারি, তাই না, এটা ওভারি, এটা ইউটেরাস। আচ্ছা, এই যেটা পুরাটাই হচ্ছে, আমি এখন এই ল্যাটারাল সাইড থেকে আসি, এটা কিন্তু বডির মিড লাইন, ল্যাটারাল দিকে আসি, এই পোর্শন ঢুকে যেখানে যে এরকম দেখো আঙ্গুলের মতো দেখা যাচ্ছে কিনা আমার হাত, দেখো এই যে আঙ্গুলের মতো জিনিসটা, এই জায়গাটাকে বলে তোমার, দেখো লেখা আছে ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম। তারপরে একটা প্রশস্ত অংশ, এটার নাম হচ্ছে কি, অ্যাম্পুলা, সরি, ইনফান্ডিবুলাম, দেন হচ্ছে কি অ্যাম্পুলা, অ্যাম্পুলার পরে হচ্ছে কি ইসমাস, লাস্টলি একটা ছোট পোর্শন মাত্র 1 মিলিমিটারের মতো, এটা হচ্ছে ইন্ট্রামুরাল পার্ট। ইন্ট্রামুরাল এটা কিন্তু একদম ইউটেরাসের মধ্যে এই পার্টটা ঢুকে গেছে। যারা ফেলোপিয়ান টিউব পড়েছো তারা জানো এই ফেলোপিয়ান টিউবের লেন্থ কত, 10 মিলিমিটার, 10 মিলিমিটার। তাহলে এর 4টা পার্ট কি বললাম, একটা দেখো ইনফান্ডিবুলাম, তারপরে বলেছি অ্যাম্পুলা, দেন ইসমাস, দেন ইন্ট্রামুরাল পার্ট। তাহলে আমাদের ফার্টিলাইজেশন কই হবে, এই অ্যাম্পুলারি রিজিয়নে হবে। তাহলে আসো ডেফিনেশন অফ ফার্টিলাইজেশন কি হইলো, এটা একটা প্রসেস যেখানে মেল এবং ফিমেল দুইটা গ্যামেট ফিউশন হয়ে জাইগোট তৈরি করবে। কোথায় হবে সাইটটা,
অ্যাম্পুলারি রিজিয়ন অফ ফেলোপিয়ান টিউব। এটা কিন্তু খুব বেসিক একটা কোশ্চেন। এটা যদি কেউ ভাইবাতে সাইটটা না বলতে পারো, এটা পাস হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব বেসিক। তাহলে আমার ফেলোপিয়ান টিউবের পার্ট গেল কয়টা? 4টা, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসমাস এবং ইন্ট্রামুরাল পার্ট। এখন আমরা কোথায় যাব? প্রসেস অফ ফার্টিলাইজেশনে যাব না? প্রসেস অফ ফার্টিলাইজেশন, এই প্রসেসটা একটা গল্পের মতো। তোমরা যারা আমার লাইফটা দেখছো তারা চিন্তা করো এখন আমরা একটা গল্প শুরু করি, তাই না? এটা তারা একটু পরিচয় করা দেই, সবাই জানো তারপরেও। এটা হচ্ছে ইউটেরাস, এই জায়গাটার নাম কি? সার্ভিক্স। এটা কি? ভ্যাজাইনা। এটা আমার ফেলোপিয়ান টিউব, এটা ওভারি। এখন আমার এই ওভারি, এই যে ওভারি, এই ওভারি থেকে সেকেন্ডারি উসাইট আসবে অ্যাম্পুলাতে, এই জায়গায় দেখো অ্যাম্পুলা। আর স্পার্ম মানে স্পার্মাটোজোয়া কিন্তু এখান থেকে আমার এতটুকু নিয়ে যেতে হবে। তাহলে এই পুরা কিভাবে যাবে, এই পুরাটা আমরা একটা গল্প বলি। তাহলে প্রথমে আফটার ইজাকুলেশন আফটার ইজাকুলেশনের পরে এই ভ্যাজাইনাতে আমাদের সিমেন ডিপোজিট হবে। ভ্যাজাইনাতে সিমেন ডিপোজিট হবে। সিমেনের মধ্যেই স্পার্মাটোজোয়া থাকে। এই স্পার্মাটোজোয়াকে আমার এখান থেকে নিয়ে যেতে হবে, তাই না? নিয়ে যেতে হবে। তাহলে স্পার্মাটোজোয়া ডিপোজিট হবে কোথায়? ভ্যাজাইনাতে। এখন ভ্যাজাইনাতে যে ডিপোজিট হলো মানে জমা হলো, এরপরে এটা কিভাবে অ্যাম্পুলাতে যাবে? প্রথমে এখানে ডিপোজিট হলো, হওয়ার পরে তোমার মনে রাখতে হবে সিমেনের কম্পোজিশনটা কি। সিমেনের কম্পোজিশন 3টা জিনিস, ফ্রুক্টোজ, জিন এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। ফ্রুক্টোজ, জিন আর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিমেনের মধ্যে আছে, এই প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা কাজ আছে। কি কাজ? কাজটা কি? ইউটেরাসের যে মাসেল আছে সেই মাসেলের কন্ট্রাকশনটা এই প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়াবে। যখনই সিমেন জমা হবে ভ্যাজাইনাতে, সিমেনের কম্পোজিশনের মধ্যে কি আছে বললাম? প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা কি করবে? ইউটেরাসের যে মাসেলের ওয়ালটাকে কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করলে কি হবে? এটা কিছুটা এরকম, ওই যে ওষুধের হচ্ছে যে আমরা ড্রপারের মতো, এই ড্রপার যখন আমরা এভাবে চাপ দেই, চাপ দিলে কি হবে? বাতাস ভিতরে আসে, তারপর ছেড়ে দিলে চুপ করে ওষুধটা উঠে আসে না? এই যে একটা নেগেটিভ প্রেশারের কারণে যে উঠে আসে, ঠিক ঘটনাটাও এটাও হবে। ইউটেরাসকেও কিন্তু একটু ড্রপারের মতোই দেখা যাচ্ছে। তাহলে এখানে যে স্পার্মাটোজোয়া জমা হয়েছিল, সেই স্পার্মাটোজোয়াটা সার্ভিক্সে আসবে। কেন আসবে? একটা নেগেটিভ প্রেশারের কারণে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন ইউটেরাসের মাসলকে কন্ট্রাক্ট করবে। এই কন্ট্রাকশনের কারণে স্পার্মাটোজোয়া ভ্যাজাইনা থেকে কই গেল? এই যে সার্ভিক্সে আসলো। এটা হচ্ছে সার্ভাইকাল ক্যানেল। সার্ভাইকাল ক্যানেলে ডিপোজিট হবে। ডিপোজিট হওয়ার পরে এখান থেকে সে কিভাবে যাবে? এখান থেকে যাবে, এটা যাওয়ার আগে দেখো একটু বলে দেই। দেখো আমি একটু ছবিতে আসি একটা, এই ছবিটা দেখো। এটা হচ্ছে তোমার স্পার্মাটোজোয়ার মরফোলজি, এটাকে বলে হেড। এই যে গোল একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে নেক। তারপরে দেখো এই যে একটা এত বড় একটা ক্যাপসুলের মতো জায়গা, এটা মিডিল পিস। আর তারপরে মিডিল পিসের পরে যে এই যে একটা আসছে, এটা হচ্ছে টেইল অফ দা স্পার্মাটোজোয়া। এখন এই টেইল অফ দা স্পার্মাটোজোয়া কিভাবে ফর্মেশন হয়? এটা হচ্ছে ফ্লাজেলা দিয়ে। যারা এপিথেলিয়াল টিস্যু করে ফেলেছো তারা জানো সেল সারফেস মডিফিকেশনে সিলিয়া, মাইক্রোভিলাই, তারপরে সিলিয়া, মাইক্রোভিলাই, ফ্লাজেলা ছিল, তাই না? এই ফ্লাজেলা দিয়ে স্পার্মাটোজোয়ার টেইল হয়। এই টেইলটা এতক্ষণ ইমমোটাইল ছিল, মানে এটা নড়াচড়া করে নাই। কিন্তু যখন যখন এই সার্ভাইকাল ক্যানেলে আসলো, তখন এই স্পার্মাটোজোয়ার যে টেইলটা আছে সেটার মোটিলিটিটা বাড়বে। তারপরে কি হবে? ইউটেরাসের মাসেলের কিছু কন্ট্রাকশন হবে। তারপরে ফেলোপিয়ান টিউবের মাসেলের কন্ট্রাকশনের কারণে স্পার্মাটোজোয়াটা সার্ভাইকাল ক্যানেল থেকে কই যাবে? যাবে 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 এই এখানে। আমার কিন্তু মাউস থেমে গেছে, মানে এতটুকু আসলো। কোথায় আসলো? ইন্ট্রামুরাল পার্ট অফ দা ইউটেরাইন টিউবে এসে বসে আছে। তাহলে এই পোর্শনটুকু আমি আরেকবার রিপিট করি। কি বললাম? স্পার্মাটোজোয়া মানে সিমেন ডিপোজিট হবে ভ্যাজাইনা। আচ্ছা, জমা হওয়ার পরে সেটা সার্ভাইকাল ক্যানেলে কিভাবে গেল? প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে সার্ভাইকাল ক্যানেলে গেছে। প্রোস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে আসছিল বলবা কি? সিমেনের কম্পোজিশনে 3টা জিনিস ছিল, ফ্রুক্টোজ, জিঙ্ক এন্ড
প্রোস্টাগ্ল্যান্ডিন, এই প্রোস্টাগ্ল্যান্ডিনে আসে যখন সংস্পর্শে আসার সাথে সাথেই ইউটেরাসের মাসেলের কন্ট্রাকশন একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়, সেই প্রেসারেই এরকম করে সাক করে নেয় সার্ভাইকাল ক্যানেল। দেন সার্ভাইকাল ক্যানেলে আসার পরে স্পারমাটোজোয়ার যে ওন মোটিলিটি মানে টেইলের যে মোটিলিটি এটা বেড়ে যাবে, সাথে কি হবে ইউটেরাসের মাসেলের কন্ট্রাকশন হবে। আরেকটা জিনিস হবে, ইউটেরাসের মধ্যে কিছু সিলিয়া থাকবে, সাধারণত মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার পরে তেমন বেশি সিলিয়া জন্ম নেয় না, যে অল্প কিছু সিলিয়া থাকে তারাও একটু বিট করে করে তাকে কোথায় পর্যন্ত নিয়ে যাবে, আমার মাউস যেখানে স্টপ হয়ে গেছিল ইন্ট্রামুরাল পার্ট অফ ফেলোপিয়ান টিউব এই পর্যন্ত আসবে, এসে সে থেমে আছে। তাহলে গল্পটা কি বোঝা গেছে? আমরা তাহলে স্পারমাটোজোয়াকে ভ্যাজানা থেকে, সার্ভিক্স থেকে, বডি অফ দ্য ইউটেরাস থেকে কোথায় নিয়ে আসছি? ফেলোপিয়ান টিউবে আনছি। কিন্তু স্পারমাটোজোয়া কিন্তু ফেলোপিয়ান টিউবে এন্টার করে নাই। কেন করেন নাই? আচ্ছা, যখন ফেলোপিয়ান টিউবে আসবে তখন আবার স্পারমাটোজোয়ার মোটিলিটিটা কমে গেছে, কমে সে ওখানে স্টপ বসে আছে। এখন কি হবে? আমরা যে একটু আগে ওভুলেশন করলাম না, ওভুলেশন করলাম, আচ্ছা দাঁড়াও মাউসটা, এই যে ওভুলেশন করলাম, কি দেখো এই যে গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে সেকেন্ডারি উসাইট বের হয়েছে, তার মাথার চান্দির উপরে যে কদম ফুলের মধ্যে কুমুলাস উফোরাস, আচ্ছা সেকেন্ডারি উসাইটটা রিলিজ হয়েছে, হওয়ার পরে এই মাথার চান্দির উপরে যে কুমুলাস উফোরাস এরা কিছু কেমো অ্যাট্রাক্ট্যান্ট রিলিজ করবে। কেমো অ্যাট্রাক্ট্যান্ট এটা আমার একটা কেমিক্যাল সাবস্টেন্স, এটা রিলিজ করবে কেমো অ্যাট্রাক্ট্যান্ট। সাথে এই কেমো অ্যাট্রাক্ট্যান্ট রিলিজ করবে, যে এই কেমো অ্যাট্রাক্ট্যান্ট রিলিজ করলে এই কেমো অ্যাট্রাক্ট্যান্টের নেশায় স্পারমাটোজোয়াটা সামনের দিকে অগ্রসর হবে। আর সেকেন্ডারি উসাইট, আমি তো স্পারমাটোজোয়াকে আগায় নিয়ে যাচ্ছি তাই না, এখন কথা হচ্ছে সেকেন্ডারি উসাইটটা কিভাবে এই অ্যাম্পুলাতে আসবে। সেকেন্ডারি উসাইটটা এই ইনফান্ডিবুলাম থেকে অ্যাম্পুলাতে আসতে গেলেও কিছু ফ্যাক্টরের দরকার হয়, সে এমনি এমনি যেতে পারে না। এখন তোমরা একটু আমার লেফট সাইডের ছবির দিকে তাকাও, এই যে দেখো ইনফান্ডিবুলামের সাথে এরকম কি দেখা যাচ্ছে, এটা আঙ্গুলের মতো কিছু কিছু এরকম আঙ্গুলের মতো বেরোইছে না, এটাকে বলে ফিমব্রিয়া। এরকম ফিমব্রিয়ার মুভমেন্টের মাধ্যমে, ধরো এই যে আমার এই হাতটাকে আমি দেখাচ্ছি, সেকেন্ডারি উসাইট বেরোইছে, এটা গোল, এই যে ফিমব্রিয়ার মুভমেন্টের মাধ্যমে সেকেন্ডারি উসাইট ঠিক হাতের মধ্যে এইভাবে নিয়ে আসবে। তাহলে একটা কি বললাম আমি, ফিমব্রিয়ার মুভমেন্ট, সেই ফিমব্রিয়াটা কোথায় ছিল? ইনফান্ডিবুলামের মাথায় এরকম আঙ্গুলের মতো জাস্ট এইভাবে নিয়ে আসবে। তারপরে কি হবে? ইউটেরাইন টিউবের এই ফেলোপিয়ান টিউবের মাসেলের কন্ট্রাকশনের কারণে, ফেলোপিয়ান টিউবের মাসেলের কন্ট্রাকশন। আরেকটা জিনিস আছে, ফেলোপিয়ান টিউবে দুই ধরনের সেল থাকে, একটা সিলিয়েটেড সেল, একটা নন সিলিয়েটেড সেল। তাহলে যে সিলিয়া থাকতেছে এই সিলিয়াদের বিটের মুভমেন্ট, সিলিয়ার সুইপিং অ্যাকশন, সুইপিং অ্যাকশন মানে চিপে চিপে এইভাবে এইভাবে নিয়ে আসবে, জাস্ট এইভাবে। আমার হাত কি দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আচ্ছা আমার হাত দেখা যাওয়ার কথা, এই যে এইভাবে সিলিয়ার মুভমেন্টের মাঝখানে মাঝখানে এইভাবে করে নিয়ে আসবে। তাহলে উসাইটটাকে আমরা কিভাবে নিয়ে আসলাম? প্রসেস, এই উসাইটটা যখন ওভুলেশনের পরে বেরোইছিল, এই উসাইটটাকে ইনফান্ডিবুলাম থেকে অ্যাম্পুলাতে নিয়ে আসতে আমরা তিনটা ফ্যাক্টরের নাম বলেছি। কি কি বললাম? ফিমব্রিয়ার মুভমেন্টের কারণে, যে ফিমব্রিয়াটা ইনফান্ডিবুলামের মাথার উপরে ছিল একটা কথা, ইউটেরাইন টিউবের মাসেলের কন্ট্রাকশন একটা কথা ছিল, আরেকটা কি বললাম? সিলিয়ারি মুভমেন্ট, সিলিয়ার সুইপিং মুভমেন্ট, এরকম জাস্ট এরকম সুইপিং মুভমেন্ট এর মাধ্যমে সে অ্যাম্পুলাতে এসে বসে আছে। আর এই যে সেকেন্ডারি উসাইট আসতেছে, এই কমুলাস উফোরাস সেল থেকে যে কেমো অ্যাট্রাক্ট্যান্ট মানে রিলিজ হয়েছিল, সেই কেমো অ্যাট্রাক্ট্যান্টের প্রভাবে, সেই কেমো অ্যাট্রাক্ট্যান্টের প্রভাবে সাথে কিছু মাসেলের কন্ট্রাকশনের কারণে এই যে স্পারমাটোজোয়া ইন্ট্রামুরাল পার্টে অপেক্ষা করছিল, সে যখনই কেমো অ্যাট্রাক্ট্যান্ট রিলিজ হইলো তার আকর্ষণে আকর্ষণে সে কোথায় গেল? অ্যাম্পুলাতে চলে যাবে। তাহলে গল্পটাকে আমি লাস্টলি আরেকবার বলে প্রসেস অফ ফার্টিলাইজেশনটা শেষ করে ফেলি। প্রথমেই আমরা আসছিলাম কোথায়? সিমেন্টটা ভ্যাজাইনাতে ডিপোজিট হয়েছে তাই না, আমি বললাম ভ্যাজাইনাতে সিমেন্ট ডিপোজিট হয়েছে, সিমেন্টের মধ্যেই থাকে স্পারমাটোজোয়া। সেই স্পারমাটোজোয়াটা ভ্যাজাইনা থেকে সার্ভিক্সে কিভাবে যাবে? ভ্যাজাইনা থেকে সার্ভিক্সে যাবে প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে। প্রোস্টাগ্ল্যান্ডিন আসাতেই ইউটেরাসের মাসেলের নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে এরকম সাক করে নেয়। আচ্ছা, তারপরে সার্ভাইকাল ক্যানেল থেকে এই বডি অফ দ্য ইউটেরাস দিয়ে ইন্ট্রামুরাল পার্টি কিভাবে আসবে? কি বলবা?
একটা তো ইউটেরাসের মাসেলের কন্ট্রাকশন, আর সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে কি স্পারমাটোজোয়ার যে লেজটা যেটা ফ্লাজেলা, সেই ফ্লাজেলার মুভমেন্টের কারণে সে কোথায় যাবে, ফেলোপিয়ান টিউবের ইন্ট্রামুরাল পার্টে অপেক্ষা করে কখন সেকেন্ডারি উসাইট তাকে কিছু অ্যাট্রাক্টেন্ট সাবস্টেন্স রিলিজ করবে, ততক্ষণ অপেক্ষা করবে। তারপরে যখন সেকেন্ডারি উসাইটের মাথার উপরে যে কুমুলাস উফরাস যে কেমো অ্যাট্রাক্টেন্ট রিলিজ করলো, এর আকর্ষণে সে অ্যাম্পুলাতে যাবে। আর উসাইটটা কিভাবে যাচ্ছিল, এরকম আঙ্গুলের ফিমব্রিয়ার মুভমেন্টের কারণে, সিলিয়ার মুভমেন্টের কারণে, আর ফেলোপিয়ান টিউবের মাসেলের কন্ট্রাকশনের কারণে। ইউটেরাইন টিউবে কয় ধরনের সেল থাকে আমি বললাম, দুই ধরনের, একটা সিলিয়েটেড সেল, একটা নন সিলিয়েটেড সেল। তাহলে প্রসেস অফ ফার্টিলাইজেশন, এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো এই গল্পটা যে বললেন, তো ঠিক আছে, গল্প থেকে কি কি কোশ্চেন আসে কি ওসাইট ট্রান্সপোর্ট আসে। আর এই গল্পটা মনে রাখলে তোমাদের কিন্তু প্রসেস অফ ফার্টিলাইজেশন আমি আশা করছি সবার কাছেই খুব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো, এখন আসি আমরা এই যে ওসাইট ট্রান্সপোর্ট। দেখো একবার আমি বলেছি, দেখো এই যেটা গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে সেকেন্ডারি ওসাইট কিন্তু রিলিজ হয়েছে। এই যে দেখো এই ফিমব্রিয়া গুলো এরকম করে মুভমেন্টের মাধ্যমে ওসাইটকে এই ইনফান্টিবুলাম থেকে অ্যাম্পুলাতে নিয়ে যাবে, সাথে কিছু সিলিয়ারি মুভমেন্ট হবে, আর মাসকুলার কন্ট্রাকশন কার মাসকুলার কন্ট্রাকশন, ইউট্রাইন টিউবের মাসকুলার কন্ট্রাকশনের কারণে ওসাইটটা ট্রান্সপোর্ট হয়ে কোথায় যাবে, অ্যাম্পুলাতে যাবে। তাহলে ওসাইট ট্রান্সপোর্ট ক্লিয়ার সবার কাছে? যদি কেউ না বুঝতে পারো তাহলে তোমরা একবার নক করবা, আমি আরেকবার বলে দিব। আমি কমেন্টটা দেখতেছি, যদি কেউ না বুঝতে পারো আরেকবার বলবা। তাহলে ওসাইট এই প্রসেস অফ ফার্টিলাইজেশন যারা যারা ক্লাসে দেখছো, তারা যদি না বুঝতে পারো, যেখানে বুঝতে পারবা না আমাকে একটু কমেন্ট করবা, আমি তাহলে দেখে ওই জায়গাটা আরেকবার রিপিট করব। আর ট্রান্সপোর্ট অফ স্পারমাটোজোয়া সাধারণত খুব বেশি রিটেনে আসে না, তারপরে একটা বেসিক তোমরা জেনে রাখলে একটা তো কিউরিওসিটি আসে, তাই না, যে একটা পুরা ভেজাইনা দিয়ে হোল লেন্থ কভার করে সে কিভাবে যায়। তাহলে বলবা একটা প্রোস্টাগ্ল্যান্ডিনের কথা বলবা, একটা বলবে ইউটেরাসের মাসেলের কন্ট্রাকশন, সিলিয়ারি মুভমেন্ট, দেন ফেলোপিয়ান টিউবে আসলে দুইটা জিনিস, একটা সেকেন্ডারি ওসাইটের মাথার উপরে যে, আচ্ছা কে মাহমুদুল হাসান আরেকবার বলেন। আচ্ছা আরেকবার বলবো, ঠিক আছে, আমি কোন প্রশ্নটুকু বলবো তুমি যদি একটু স্পেসিফিক্যালি বলে দাও তাহলে আমার বলতে সুবিধা হবে। আমি স্পারমাটোজোয়ার ট্রান্সপোর্টটা বলছি, এই ভেজাইনাতে সিমেন্ট ডিপোজিট হয়েছে, ওর মধ্যে ছিল স্পারমাটোজোয়া, আর সাথে সিমেন্টের কম্পোজিশনে আমি বলেছি প্রোস্টাগ্ল্যান্ডিন, জিঙ্ক এন্ড ফ্রুক্টোজ। এই প্রোস্টাগ্ল্যান্ডিনে যখনই আসবে তখনই ইউটেরাসের মাসেলটা এরকম কন্ট্রাক্ট করে ভেজাইনা থেকে সার্ভাইকাল ক্যানেলে স্পারমাটোজোয়াকে নিয়ে যাবে। তারপরে সার্ভাইকাল ক্যানেল থেকে বডি অফ দ্য ইউটেরাসে যে পাস করবে, কিসে পাস করবে, স্পারমাটোজোয়ার যে নিজের লেজ আছে, নিজের ওন লেন্থ আছে, সরি লেজের যে মানে লেজটা তৈরি হয় ফ্লাজেলা দিয়ে, সেই ফ্লাজেলার মুভমেন্টটা বেড়ে যায়। ফ্রুক্টোজ আছে না, ফ্রুক্টোজ এই স্পারমাটোজোয়াকে কি দেয়, শক্তি দিবে। এই ফ্রুক্টোজে স্পারমাটোজোয়াকে যখন শক্তি দিবে তখন লেজটা নড়তে এবং ইউটেরাসের মাসেলের কন্ট্রাকশনের কারণে আস্তে আস্তে সে কোথায় যাবে, ফেলোপিয়ান টিউবে ইন্ট্রামুরাল পার্টের ওখানে অপেক্ষা করবে। কতক্ষণ অপেক্ষা করবে, যখন ওভারি তাকে কেমো অ্যাট্রাক্টেন্ট রিলিজ করবে, যে কেমো অ্যাট্রাক্টেন্ট রিলিজ করছে ও তারপরে তার আকর্ষণে সাথে কিছু মাসেলের মুভমেন্টে সে অ্যাম্পুলাতে যাবে, যার পরে কি হলো, দুজনের ফিউশন হয়ে গেল, ফিউশন হয়ে আমার একটা জাইগোট পেয়ে গেলাম, তাই না? তাহলে আমাদের পুরো প্রসেস অফ দা ফার্টিলাইজেশন হয়ে গেল। আচ্ছা, প্রসেস অফ দা ফার্টিলাইজেশন থেকে আমি বললাম কি, এটা তো খুব বেসিক কথাবার্তা, এটা মনে রাখলে দেখবা ভাইবা বোর্ডে তোমাদের যাই জিজ্ঞেস করে সেটাই তোমরা সুন্দর বলতে পারবা। আর ট্রান্সপোর্ট অফ ওসাইটটা রিটেনে আসে আর ভাইবাতেও জিজ্ঞেস করে। আচ্ছা, এরপরে এটা আমি এমনি একটা নাম দিয়েছি, প্রি রিকুইজিশন অফ ফার্টিলাইজেশন। এটা আসলে তেমন কিছু মানে এই প্রি রিকুইজিশন অফ দ্য ফার্টিলাইজেশন বলে না, তোমাদের কাছে একটু সহজ করার জন্য আমি কি বললাম দেখো তো, বললাম কি স্পারমাটোজোয়া ইন্ট্রামুরাল পার্টে এসে অপেক্ষা করবে। কেন অপেক্ষা করবে, যে কখন সেকেন্ডারি ওসাইট কেমো অ্যাট্রাক্টেন্ট রিলিজ করবে, তখন এই যে স্পারমাটোজোয়াটা যাবে, তাই না, এই যে যাওয়ার সময় এখন আসে এখানে দেখো এই ছবিতে আমি কি বললাম, এটা স্পারমাটোজোয়ার হেড, এই গোলটা হচ্ছে কি
নেক, তারপর যে ক্যাপসুলের মতো অংশটা এটা হচ্ছে মিডল পিস, দেন এটা হচ্ছে টেইল। এখন দেখো আমাদের আসলে মেইন উদ্দেশ্যটা কি, এই যে স্পারমাটোজোয়ার সেল নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটার সাথে, আচ্ছা আমি একটু এই ছবিতে আসি, এই ছবিতে দেখো, দেখতে না পারলে প্লিজ সেকেন্ডারি ওসাইটের মাথায় কি থাকে ম্যাম, ওইটা, হ্যাঁ এটা বলবো বাবা, ইথিনা ইব্রাহিম, এটা তো আমি অবশ্যই বলবো, এই জন্যই তো আমি প্রিরিকুইজিশন বলতেছিলাম। দেখো এই যে স্পারমাটোজোয়া, স্পারমাটোজোয়ার মাথার উপরে সবাই একটু খেয়াল করো, এটা কালো জিনিস, এটার নাম হচ্ছে অ্যাক্রোসোম। ঠিক তার মাথার উপরে দেখো একটা কালো অংশ, এটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই দেখো এই ছবিটা আরো সুন্দর করে দেওয়া আছে। এখন আমাদের মনে রাখতে হবে কি আমাদের উদ্দেশ্য কি, প্রত্যেকটা কাজের কিছু উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য একটা আছে, কি উদ্দেশ্য, ফার্টিলাইজেশন ঘটাবো। ফার্টিলাইজেশন ঘটাতে হলে আমার কি হবে, এই যে নীল জিনিসটা এটা নিউক্লিয়াস, এটাকে এই যে উসাইটের নিউক্লিয়াসের সাথে আমার মিলন ঘটাইতে হবে, কি স্পারমাটোজোয়ার নিউক্লিয়াসের সাথে উসাইটের নিউক্লিয়াসের মিলন ঘটাইতে হবে। তাহলে যদি আমি মিলন ঘটাইতে যাই তাহলে আমার মাথার উপর থেকে এই দুইটা জিনিস সরাইতে হবে, তাই না? প্রথমে প্লাজমা মেমব্রেন সরে যাবে, তারপরে কালো অংশটা সরে যাবে। তাহলে আমি বলেছিলাম যখন, আবার এই ছবিতে আসো, যখন এই ইন্ট্রামুরাল পার্টে আসবে, এখান থেকে যখন কেমো অ্যাট্রাক্টেন্টের প্রভাবে স্পারমাটোজোয়া যাবে তখন ঘষে ঘষে যাবে, ঘষা খেয়ে খেয়ে যাবে, এরকম ঘষে ঘষে যাবে, ঘষে ঘষে যাবে, ঘষে যাইতে যাইতে কি হবে, স্পারমাটোজোয়ার মাথার উপরে যে প্লাজমা মেমব্রেনটা ছিল সেই প্লাজমা মেমব্রেনটা সরে যাবে, প্লাজমা মেমব্রেন সরে যাবে, এটাকেই বলে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন, হোয়াট ইজ ক্যাপাসিটেশন? ক্যাপাসিটেশন এরকম, ধরো আমি স্পারমাটোজোয়ার মাথা খেয়াল করতেছি, দেখা যাচ্ছে কিনা, স্পারমাটোজোয়ার মাথা খেয়াল করতেছি, এর উপরে ছিল একটা প্লাজমা মেমব্রেন, তারপরে কালো একটা কি ছিল, এই যে এই ব্লুটা হচ্ছে কি, অ্যাক্রোজোম। তাহলে যখন ফেলোপিয়ান টিউবে দিয়ে সে পাস করবে তখন একটু ঘষা খাবে, ঘষা, ঘষা খেয়ে খেয়ে কি হবে, প্লাজমা মেমব্রেনটা ছিঁড়ে যাবে, এটাকেই বলে ক্যাপাসিটেশন। তারপরে প্রথমে প্লাজমা মেমব্রেন ছিঁড়ে গেছে, তারপরে কাঁচ ছিঁড়ে যেতে হবে, এই নীল অ্যাক্রোজোমে চলে যেতে হবে, না হলে তো এই নিউক্লিয়াসটা ইয়ার সাথে মিলতে পারবে না, আমাদের সেকেন্ডারি ওসাইটের নিউক্লিয়াসের সাথে ফিউশন হতে পারবে না। তাহলে প্রথমে প্লাজমা মেমব্রেন গেছে, তারপরে নীল অংশটা চলে যেতে হবে, তাহলে এই নীল অংশটা চলে যাওয়াকে বলে অ্যাক্রোসোমাল রিয়াকশন। তাহলে ফার্টিলাইজেশন হওয়ার আগে আমাদের দুইটা ঘটনা ঘটাইতে হবে, একটা ক্যাপাসিটেশন, দেন অ্যাক্রোসোমাল রিয়াকশন। এখন ক্যাপাসিটেশনটা কোথায় হয়েছে, দেখো এই ছবিতে কোথায় বলছে আমি বলো তো, ক্যাপাসিটেশনটা এখানে এসে শুরু হয়েছে, তাহলে কোথায় হবে এটা, ইউটেরাইন টিউবে। ক্যাপাসিটেশনটা কোথায় হবে, ইউটেরাইন টিউবে। আচ্ছা আচ্ছা, সেকেন্ডারি ওসাইটের মাথায় কি থাকে ম্যাম, ওইটা আরেকবার, আচ্ছা সেকেন্ডারি ওসাইটের মাথার উপরে যে তোমার সেল গুলো থাকে, গ্র্যানুলোসা সেল, এটার নাম হচ্ছে কুমুলাস উফোরাস, কুমুলাস উফোরাস বলছি। আচ্ছা এখন তাহলে ক্যাপাসিটেশন দেখো, এটা একটা পিরিয়ড অফ কন্ডিশনিং ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইন দ্য হিউম্যান, যেটা এটা হইতে কতক্ষণ লাগে, 7 আওয়ার্স লাগে। এই ঘটনা কোথায় ঘটে, ইউটেরাইন টিউবে। আচ্ছা এই ঘটনাতে কি হয়েছিল, আমাদের উদ্দেশ্য ছিল কি, আমাদের ক্যাপাসিটেশন কি হবে, আমাদের প্লাজমা মেমব্রেনটাকে সরে যেতে হবে, সরাই ফেলতে হবে। তাহলে এই ক্যাপাসিটেশনে দেখো আমি কি লিখেছি, এপিথেলিয়াল ইন্টারঅ্যাকশন হয় বিটুইন দা স্পার্ম এন্ড মিউকোজাল সারফেস অফ ফেলোপিয়ান টিউব, বা টিউব মানে ইউটেরাইন টিউব। এই যে এই জায়গাটা এসে যখন ঘর্ষণ হচ্ছিল, এইভাবে ঘষা খাচ্ছিল, এইভাবে যে ঘষা খাচ্ছিল, এই ঘষাতে কি হয়েছে, কার কার মধ্যে ঘষা খাচ্ছি, স্পারমাটোজোয়ার সাথে ফেলোপিয়ান টিউবের এপিথেলিয়াল ঘষা খেয়ে এই উপরের প্লাজমা মেমব্রেনটা সরে গেছে, এটাই হচ্ছে ক্যাপাসিটেশন। তাহলে ক্যাপাসিটেশন কি আসে, শর্ট নোট আসে, তাহলে শর্ট নোট আসে লিখবে এটা, ক্যাপাসিটেশন ইজ এ পিরিয়ড অফ কন্ডিশনিং ইন দা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, যেটা ফেলোপিয়ান টিউবে হয়, সাইটটা, এবং কত সময় লাগে, 7 আওয়ার্স লাগে। আচ্ছা দেখো তাহলে কি লিখেছি আমি এখানে, এপিথেলিয়াল ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য স্পার্ম এন্ড মিউকোজাল সারফেস অফ দ্য টিউব। এই টাইমে কি হয় দেখো, এই গ্লাইকোপ্রোটিন কোট এন্ড সেমিনাল প্লাজমা প্রোটিন আর রিমুভ ফ্রম দ্য প্লাজমা মেমব্রেন দ্যাট ওভারলাইজ দ্য অ্যাক্রোসোমাল রিজিয়ন অফ দ্য স্পারমাটোজোয়া। তাহলে ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার? আমাকে ফার্টিলাইজেশন ঘটাইতে হবে, আমার স্পারমাটোজোয়া নিউক্লিয়াসের সাথে সেকেন্ডারি ওসাইটের নিউক্লিয়াসকে মিলাইতে হবে। তাহলে স্পারমাটোজোয়া নিউক্লিয়াসের উপরেও দুইটা জিনিস আছে, একটা অ্যাক্রোজোম আর একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই যে অ্যাক্রোজোম, এটা প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটা যখন ফেলোপিয়ান টিউবে আসবে তখন এপিথেলিয়াল ইন্টারঅ্যাকশন বা ঘর্ষণ, ঘষা খাবে, ঘষা খেয়ে খেয়ে এই প্লাজমা মেমব্রেনের যে গ্লাইকোপ্রোটিন কোটস এগুলো চলে যাবে, রিমুভ হয়ে যাবে, হওয়ার পরে
কি থাকতেছে দেখো, শুধু অ্যাক্রোজোম থাকতেছে। তাহলে আমি কি বললাম, ক্যাপাসিটেশন শেষ। এখন আমরা এই অ্যাক্রোজোমকে সরাইতে হবে, না সরালে তো নিউক্লিয়াস ফিউশন হইতে পারবে না, তাই না? তাহলে এই যে অ্যাক্রোজোমটাকে যে সরাইতে হবে, এই প্রসেসটাকেই বলে আমাদের অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। আচ্ছা, অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন পড়ানোর আগে তোমরা দেখো আরেকটা জিনিস দেখো, এই যে এটা দেখো, এই যে এই ছবিটা দেখো, এই যে এই ছবিটা খুব সুন্দর খেয়াল করে দেখো। এই যে মাথার উপরে প্লাজমা মেমব্রেন, এই যে এরকম দেখো ফুটা 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 হয়ে গেছে, তার মানে কি ঘষা খেতে খেতে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। যখন এই প্লাজমা মেমব্রেনটা সরে যাবে, যখন একটা স্পারমাটোজোয়ার প্লাজমা মেমব্রেন সরে যাবে, তখনই এরা এই সেকেন্ডারি উসাইটের মাথার উপরে, একটা মেয়ে জিজ্ঞেস করছিল, এই যে এই মাথার উপর যে ফুলের মতন, এটাকে নাম করোনা রেডিয়েটা, এটাকে পেনিট্রেট করবে, মানে ভেদ করে যেতে পারবে। এখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের এই অ্যাক্রোজোমাল এই কালো জিনিসটাকে সরাইতে হবে, কালো জিনিসটাকে সরাইতে হবে। আচ্ছা, তাসলিমা তন্নি ক্যাপাসিটেশনটা আরেকবার বলেন। আচ্ছা, তাসলিমা তন্নি, দেখো তুমি প্রথমে, তুমি মনে হয় একটু পরে জয়েন করছো, এটা স্পারমাটোজোয়ার মাথার উপরে কি আছে, আমাদের প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনকে আমাদের সরাইতে হবে। এই প্লাজমা মেমব্রেন যে সরে যাবে, এইটাকেই বলে আমাদের ক্যাপাসিটেশন। এইটা শুরু হবে কোথায়, এই ছবিটা আরেকবার দেখো। যখন আমার স্পারমাটোজোয়া এই ফেলোপিয়ান টিউবের ওখানে আসবে, তখন একটা ঘর্ষণ খাবে, ঘর্ষণ। ঘর্ষণ মানে এপিথেলিয়াল ইন্টারঅ্যাকশন হবে, কার কার সাথে, স্পারমাটোজোয়ার সাথে ইউটেরাইন টিউবে। যখন এই ঘর্ষণ খাবে, তখন এই ঘষতে ঘষতেই ওর প্লাজমা মেমব্রেনটা রিমুভ হয়ে যাবে। এই ঘটনাটা পুরো ঘটতে তোমার 7 ঘন্টা, অ্যাপ্রক্সিমেটলি 7 ঘন্টা লাগে। এটাকেই বলে ক্যাপাসিটেশন। দেন ক্যাপাসিটেশনের পর হবে অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। এই অ্যাক্রোজোমাল রিঅ্যাকশনে আমার এই অ্যাক্রোজোমটাকে সরাইতে হবে। আচ্ছা, এই অ্যাক্রোজোমটা কিভাবে সরবে দেখো, আমি কি লিখেছি, অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন হুইচ অকার্স, যেটা কখন হবে, আফটার বাইন্ডিং টু দা জোনা পেলুসিডা is induced by Jonah protein. This reaction culminates in the release of enzyme needed to penetrate the Jonah pellucida, ইনক্লুডিং অ্যাক্রোসিন এন্ড ট্রিপসিন লাইক সাবস্টেন্স। এটা তো রিটেনের মতো করে পড়া, তাই না? এটা রিটেনের মতো করে পড়া, বাট তোমরা এখন এটা বুঝতে পারো না যে অ্যাক্রোজোমাল রিঅ্যাকশনটা কি। আমি একটু বুঝাই দেই, আসো এই ছবিতে আসো। আমাদের তো প্লাজমা মেমব্রেন সরাই ফেলছি না, আমাদের ক্যাপাসিটেশন শেষ। এখন আমাদের অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন ঘটাতে হবে। আমি কি বললাম, যখন আমার এই প্লাজমা মেমব্রেনটা সরে যাবে, তখন আমার এই স্পারমাটোজোয়া, এই কদম ফুলের নাম হচ্ছে করোনা রেডিয়েটা, ছবিতে দেখো করোনা রেডিয়েটা। তারপরে এই লাল অংশের নাম কি, জোনা পেলুসিটা। এখন স্পারমাটোজোয়া আমার করোনা রেডিয়েটাকে ভেদ করছে, ভেদ করে এই কার কাছে আসছে, এই লাল অংশের কাছে আসছে। যেই লাল অংশের কাছে একটা স্পারমাটোজোয়া আসবে, ধরো এটা আমার জোনা পেলুসিটা, যেই স্পারমাটোজোয়া লাল অংশের কাছে আসবে, আসার সাথে দুটো এনজাইম রিলিজ হবে, একটা অ্যাক্রোসিন, একটা ট্রিপসিন। একটা অ্যাক্রোসিন আর একটা হচ্ছে কি ট্রিপসিন। এই দুটো রিলিজ হওয়ার পরে এদের মধ্যে যে মানে এই দুটো সাবস্টেন্স রিলিজ হওয়ার পরে এটা এই যে কালো অংশটাকে, অ্যাক্রোজোমটাকে নিয়ে যাবে, সরাই ফেলবে। এটাই মেইনলি অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। তাহলে বাংলা কথায় কি মনে রাখবা, অ্যাক্রোজোমাল রিঅ্যাকশনটা যখন একটা স্পারমাটোজোয়া জোনা পেলুসিডার কাছে আসবে, লাগবে, তখনই কি হবে, দুটো এনজাইম রিলিজ হবে, অ্যাক্রোসিন এবং ট্রিপসিন। অ্যাক্রোসিন এবং ট্রিপসিন এই দুটো এনজাইম রিলিজ হওয়ার পরে অ্যাক্রোজোমটাকে রিমুভ করে ফেলবে। রিমুভ করে ফেলে কি হলো, দেখো যে রিমুভ করে ফেলার পরে আমার শুধু দেখো এই যে নীলটা চলে আসছে, শুধু নীল, তার মানে কি শুধু নিউক্লিয়াসটা আমি পেয়ে গেছি। এখন আমার এই নিউক্লিয়াসের সাথে এই নিউক্লিয়াসের ফিউশন ঘটাইলেই আমার কি হবে, আমার ফার্টিলাইজেশনটা হয়ে গেল। তাহলে আমি কিন্তু ফেজ অফ ফার্টিলাইজেশনের আগে আমি দুইটা কথা বললাম না, একটা বললাম ক্যাপাসিটেশন আর একটা বললাম কি, অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন। ক্যাপাসিটেশন বলেছি কি, দেখো স্পারমাটোজোয়ার মাথার উপরে যে প্লাজমা মেমব্রেনটা আছে, এই প্লাজমা মেমব্রেনটা আমার সরাইতে হয়েছে, তাই না? এইটা সরাটাকেই বলে ক্যাপাসিটেশন। যখন এই মাথার উপরের প্লাজমা মেমব্রেন সরে যাবে, তখনই কেবল স্পারমাটোজোয়া করোনা রেডিয়েটাকে ভেদ করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? কখন স্পারমাটোজোয়া করোনা রেডিয়েটাকে ভেদ করতে পারবে, যখন ক্যাপাসিটেশন হয়ে যাবে। ক্যাপাসিটেশন মানে হচ্ছে স্পারমাটোজোয়ার মাথার উপরে কি সরে যাবে, প্লাজমা মেমব্রেন। আমি কিন্তু এক কথা অনেকবার বলছি। তারপরে প্লাজমা মেমব্রেন সরে গেল, করোনা রেডিয়েটা ভেদ করা শেষ। তারপরে যখনই
অ্যাক্রোসোম, এই যে কালো অংশটার নাম অ্যাক্রোসোম, যেটা কোথায় ছিল? স্পারমাটোজোয়ার মাথার উপরে টুপির মতো ছিল। এই টুপিটা কালোটাকে সরানো হয়ে গেল। এই স্পারমাটোজোয়া দেখো আমার করোনার এরিয়াটাও ভেদ করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে শুধু নিউক্লিয়াসটা ঢুকবে। এই যে শুধু নিউক্লিয়াস ঢুকছে, এই নিউক্লিয়াস এবং উসাইট, সেকেন্ডারি উসাইটের যে নিউক্লিয়াসের ফিউশন হলেই আমার ফার্টিলাইজেশন হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের phases of fertilization শেষ। তিনটা ফেজ, penetration of the corona radiata, penetration of the zona pellucida এবং fusion of oocyte এবং sperm cell membrane। তাহলে অনেকক্ষণ বললাম না, আমরা একটু আসি। আমরা পড়ছিলাম প্রসেস অফ ফার্টিলাইজেশনে, পড়তে যে আমরা পড়েছি কিভাবে oocyte ট্রান্সপোর্ট হইলো, কিভাবে স্পারমাটোজোয়া ট্রান্সপোর্ট হইলো। তারপরে আমার ফার্টিলাইজেশনের আগে স্পারমাটোজোয়ার দুইটা চেঞ্জ, একটা ক্যাপাসিটেশন, একটা অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন, দুটাই আমি বলে ফেলেছি। দেন phases of fertilization, phases of fertilization very 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 important। কি কি তিনটা ফেজ? পেনিট্রেশন অফ দা করোনা রেডিয়েটা। কখন করোনা রেডিয়েটা পেনিট্রেশন হবে কে বলতে পারবে? দেখি কমেন্টে কেউ বলতে পারে? যখন আমার ক্যাপাসিটেশন হয়ে যাবে তখনই কেবল একটা স্পারমাটোজোয়া করোনা রেডিয়েটাকে ভেদ করতে পারবে। দেন হবে কি 2 নাম্বার ফেজ, পেনিট্রেশন অফ দা জোনা পেলুসিডা। লাল অংশের নাম কি? লাল অংশের নাম হচ্ছে জোনা পেলুসিডা। এটা কখন ভেদ করতে পারবে? যখন হচ্ছে এই স্পারমাটোজোয়ার মাথার যে অ্যাক্রোসোম এটা সরে যাবে, তখনই জোনা পেলুসিডা ভেদ করতে পারবে। তাহলে আর তো আর কোনো বাধা বিপত্তি থাকলো না, তাই না? আচ্ছা, ভেদ করা হয়ে গেল। এখন আমার oocyte এবং স্পার্মের যে মিলন ঘটানো সেটা হইলো, আমরা একটা জাইগোট পেয়ে গেলাম। এখন হচ্ছে তোমরা একজন আমাকে কোনো কোশ্চেন করো নাই, আমাদের এই ফার্টিলাইজেশন হইতে গেলে কি একটা স্পারমাটোজোয়াই হয়ে যাবে? তা তো না। আমি এই কথাটা ইচ্ছা করে বলি নাই যে কেউ আমাকে এই কোশ্চেনটা করে কিনা। কি বলা হইলো, এই যে ভ্যাজাইনাতে আমাদের সিমেন্ট জমা হবে, আচ্ছা, পার ইজাকুলেশনে 200 থেকে 300 মিলিয়ন স্পারমাটোজোয়া ডিপোজিট হয়। 200 থেকে 300 স্পারমাটোজোয়া ডিপোজিট হয়। আচ্ছা, এই যে ডিপোজিট হলো ভ্যাজাইনাতে, এখান থেকে মাত্র 1%ই কোথায় যাবে? এই আমার সাইট অফ ফার্টিলাইজেশন মানে অ্যাম্পুলাতে যেতে হবে। কি বললাম? পার ইজাকুলেশনে কত স্পারমাটোজোয়া ডিপোজিট হবে? 200 থেকে 300 মিলিয়ন। আচ্ছা, কিন্তু সাইট অফ ফার্টিলাইজেশনে কি সবাই যাবে? নো, মাত্র 1%। তার মানে কি 200 থেকে 300টা স্পারমাটোজোয়া যাবে অ্যাম্পুলাতে। এখন কি তোমাদের কারো মনে কোনো কথা আসে নাই? তাহলে আমরা একটা স্পারমাটোজোয়ায় কেন ঢুকলো, বাকিরা কোথায় চলে গেল? এই কোশ্চেনটা আমাকে কেউই করলাম না। এখন এখানে আসো, তাহলে কি আমরা দেখো এই ছবিতেও কিন্তু দেখাচ্ছে একটা স্পারমাটোজোয়ায় ঢুকে গেছে, বাকিরা 200 থেকে 300টা যে আছে, এটা তো আমার সাইট অফ ফার্টিলাইজেশন। এই ইমেজটা যে ছবিটা আমি দেখাচ্ছি এটা কি দেখাচ্ছি বলো তো? সাইট অফ ফার্টিলাইজেশন দেখাচ্ছে। তাহলে এখানে তো আমার মাত্র 200টা থেকে 300টা স্পারমাটোজোয়াই আছে, তা আমি একটাকেই ফিউশনের জন্য ঢুকাইলাম, বাকিরা কই যাবে? এখন আসো বাকিরা কোথায় যাবে। এই যে একটা টার্ম মানে কি, এটাকে বলা হচ্ছে পলিস্পার্মিয়া। পলিস্পার্মিয়া একটা কন্ডিশন, তাটা হচ্ছে কি অনেকগুলো স্পারমাটোজোয়াকে ঢুকতে দিবে না। এটা হবে না। কেন হবে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কেন হবে না? যখন আমার এই যে স্পারমাটোজোয়া পেনিট্রেশন করলো কাকে? লাল অংশটার নাম কি? লাল অংশের নাম কি দেখি? স্পর্শ সেতু বলতে পারো কিনা? লাল অংশের নাম কি বলো? এটা করোনা রেডিয়েটা। এটাকে ভেদ করে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সাথে সাথেই এই করোনা রেডিয়েটা কিছু প্রোটিন রিলিজ করবে, জোনা প্রোটিন, সরি আমি ভুল বললাম, এই লাল অংশটার নাম হচ্ছে জোনা পেলুসিডা, এই কদম ফুলের অংশটার নাম হচ্ছে করোনা রেডিয়েটা। যখন আমার স্পারমাটোজোয়া এই জোনা পেলুসিডাকে পেনিট্রেট করে ঢুকতেছে, যখন ঢুকলো, একটা ঢুকে গেল, দেখো আমার হাত দেখা যাচ্ছে কিনা, এই যে এইভাবে ঢুকে গেল, ঢুকে গেছে, সাথে সাথে কি হবে? একটা ঢুকার সাথে সাথে জোনা পেলুসিডা তার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে সে অল্টার করে ফেলবে, সে একটা প্রোটিন রিলিজ করবে, জোনা প্রোটিন। সেই প্রোটিনের কারণে জোনা পেলুসিডার যে স্ট্রাকচার এটা অল্টার্ড হবে। অল্টার্ড হয়ে গেলে করবে কি, ও আর কাউকে ঢুকতে দিবে না। যে একজন আসছো, বেশ ভালো কথা, একজনই ঢুকো, বাকিরা আল্লাহ হাফেজ, বিদায়, বাকি কাউকেই আর ঢুকতে দিচ্ছে না। তাহলে কে ঢুকতে দিল না বলতো? জোনা পেলুসিডা ঢুকতে দিল না। ভেরি গুড, তাসলিমা তন্নি। জোনা পেলুসিডা পলিস্পার্মিয়াকে প্রিভেন্ট করলো।
তাহলে কি বললাম, স্পারমাটোজোয়া যখন জোনা পেলুসিডাকে পেনিট্রেট করে ঢুকবে সেই সময়ই একটা ঘটনা ঘটবে। জোনা পেলুসিডা একটা এনজাইম রিলিজ করবে, জোনা প্রোটিন। একই সাথে উসাইটও তার মাথা থেকে কিছু কর্টিক্যাল গ্র্যানিউল রিলিজ, লাইসোজোমাল এনজাইম রিলিজ করবে। এই দুটা জোনা প্রোটিন, লাইসোজোমাল এনজাইম, এরা কি করবে, জোনা পেলুসিডার স্ট্রাকচারটাকে অল্টার করবে। নরমাল যে স্ট্রাকচার ছিল তাকে একটু ব্যতিক্রম করে ফেলবে, যাতে অন্যান্যরা আর সেকেন্ডারি উসাইটের সাথে ফিউশন না হইতে পারে। এই যে গল্পটাকে বললাম এটাকে বলে জোনা এন্ড কর্টিক্যাল এন্ড জোনাল রিয়াকশন, কর্টিক্যাল এন্ড জোনাল রিয়াকশন। এটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে যে তোমরা একটা স্পারমাটোজোয়াকেই যে ঢুকাইলা, বাকি স্পারমাটোজোয়া কি হইলো? তখন বলবা বাকি স্পারমাটোজোয়া গুলো ঢুকতে পেনিট্রেট করতে পারবে না। কেন পারবে না? তখন বলবা দুইটা কারণ। জোনা পেলুসিটা একটা প্রোটিন রিলিজ করবে, 2 নাম্বার কারণ কি, উসাইটো তোমার কিছু লাইসোজোমাল এনজাইম রিলিজ করবে। এরা কি করবে, জোনা পেলুসিডার স্ট্রাকচারটাকে অল্টার্ড করে ফেলবে। অল্টার্ড করে ফেলার পরে অন্যান্য স্পারমাটোজোয়া ফার্টিলাইজেশনের যে ইয়াগুলা, করোনা রেডিয়েটা বা জোনা পেলুসিডাকে ভেদ করে যেতে পারবে না। তাহলে দুইটা কথা বলবা, একটা কর্টিক্যাল রিয়াকশন, একটা জোনাল রিয়াকশন। জোনাল রিয়াকশন কি, জোনা প্রোটিন রিলিজ করলো। আর কর্টিক্যাল রিয়াকশন কি, সেকেন্ডারি উসাইটের মাথা থেকে কিছু কর্টিক্যাল গ্র্যানিউল মানে লাইসোজোমাল এনজাইম রিলিজ হইলো। তাহলে বোঝা গেল পলিস্পার্মিয়া প্রিভেন্ট করলো কি, জোনা পেলুসিডা। এখন ফিউশন হওয়ার পর আমরা জাইগোট পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমাদের আজকে ফার্টিলাইজেশন শেষ। ফার্টিলাইজেশনের ডেফিনেশন পড়া হইলো, ফার্টিলাইজেশনের সাইট পড়া হইলো, ফেজ পড়া হইলো, তারপরে কি পড়া হইলো, আমরা পুরো প্রসেসটা পড়লাম। তারপরে পড়লাম যে কি পড়লাম, তোমার ক্যাপাসিটেশন কি, অ্যাক্রোসোমাল রিয়াকশন কি। এখন আমার তো ফার্টিলাইজেশন হয়ে গেল, আমরা একটা গ্যামেট পাইলাম। তাহলে ফার্টিলাইজেশন হওয়ার পরে কি রেজাল্ট হবে? রেজাল্ট কি, আমি প্রথম ক্লাসে পড়াইছিলাম যে মিওসিস টু কমপ্লিট হবে তাদেরই যাদের ফার্টিলাইজেশন হবে। যদি ফার্টিলাইজেশন না হইতো তাহলে মিওসিস টু কমপ্লিট হইলো না। তাহলে রেজাল্টস অফ ফার্টিলাইজেশনে কি হবে, তোমার মিওসিস টুটা কমপ্লিট হবে, তাই না? মিওসিস টু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো রেস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রেজাল্ট এন্ড ভাইবা। রেস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, কেন রেস্টোরেশন ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম হলো? আমার স্পারমাটোজোয়া হ্যাপ্লয়েড ছিল, ওসাইট হ্যাপ্লয়েড ছিল, যখন দুটা মিলে গেল তখন তো ডিপ্লয়েডই হলো। তাহলে রেস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, ডিটারমিনেশন অফ সেক্স হবে যে মেল না ফিমেল, আর ইনিশিয়েশন অফ ক্লিভেজ। আচ্ছা, ক্লিভেজটা কি আমরা আসতেছি। তাহলে আমাদের কিন্তু ফার্টিলাইজেশনের রেজাল্ট হয়ে গেল। কি হলো, ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমকে আমি রেস্টোর করলাম, তারপরে কি আমি একটা সেক্স ডিটারমিনেশন করলাম, আর কি ক্লিভেজ করলাম। ক্লিভেজটা আমি কার করব? ক্লিভেজ আমরা কার করব? দেখো, আমরা একটা স্পারমাটোজোয়া এবং একটা সেকেন্ডারি উসাইটের নিউক্লিয়াসের কিন্তু ফিউশন করছি। ফিউশন করে আমরা একটা জাইগোট পেয়েছি। সেই জাইগোটটা কিন্তু দুইটা মিলে যখন জাইগোট হয়েছে, জাইগোটটা কয়টা সেল স্টেজ? 1 সেল স্টেজ, 1 সেল। স্পারমাটোজোয়া নিউক্লিয়াস এবং সেকেন্ডারি উসাইটের নিউক্লিয়াসটা ফিউশন হয়ে কিন্তু একটা সেল তৈরি করছে। এই একটা সেলের কি হবে? ক্লিভেজ হবে। হোয়াট ইজ ক্লিভেজ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হোয়াট ইজ ক্লিভেজ? ক্লিভেজ হচ্ছে, দেখো এটাকে আমি দুইটা সেল দেখাচ্ছি। ক্লিভেজ হচ্ছে এক ধরনের বিশেষ মাইটোটিক সেল ডিভিশন। ক্লিভেজ একটা বিশেষ ধরনের মাইটোটিক সেল ডিভিশন, যেটা কোথায় হয়? শুধুমাত্র জাইগোটেই হবে। ক্লিভেজ অন্য কোনো বডির সেলে হবে না, ক্লিভেজ শুধুমাত্র জাইগোটেই হবে। তাহলে ক্লিভেজ হচ্ছে এমন একটা স্পেশাল টাইপের মাইটোটিক ডিভিশন যেটা জাইগোটে হবে, এবং জাইগোটে হওয়ার কারণে সেলের নাম্বার গুলো বেড়ে যাবে। যে সেলের নাম্বার বাড়লো, এই দেখো ক্লিভেজের পরে দুটা সেল হয়েছে, তারপরে 4টা, তারপরে এই যে 16টা সেল আমি এখানে দেখাচ্ছি। এই যে নাম্বার গুলো বাড়লো, এই এক একটা সেলকে বলে ব্লাস্টোমেয়ার। এই এক একটা সেলকে বলে ব্লাস্টোমেয়ার। আচ্ছা, আমি একটু পরে এখানে আসি, তার আগে এটা ভাইবার কোশ্চেন, এটা আমার এই স্লাইডে নাই। ডিফারেন্স বিটুইন ক্লিভেজ এন্ড মাইটোটিক সেল ডিভিশন, কি ডিফারেন্স? তাহলে মাইটোসিস হলেই তো হলো, আমি ক্লিভেজ কেন নাম দিলাম, তাই না? ক্লিভেজ আমি নামটা কেন দিলাম? ক্লিভেজ হচ্ছে মাইটোটিক সেল ডিভিশনের একটা স্পেশাল টাইপ, যেখানে আমরা মাইটোসিসে কি পড়েছি দেখো তো, একটা সেল থেকে দুইটা, দুইটা থেকে 4টা, 4টা থেকে 8টা, এরকম করে নাম্বার বাড়বে। এবং কি হবে, মাদার সেল এবং ডটার সেল একই হবে। মাইটোসিসে কি সবচেয়ে বড় যেটা কথা, মাদার এবং ডটার সেল একই হবে, বাট
ক্লিভেজেও কিন্তু একটা থেকে দুইটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে এই যে 16টা আসছে একই, কিন্তু এক জায়গায় ডিফারেন্স। কোথায় ডিফারেন্স? ক্লিভেজের সেলের সাইজটা মাদার সেলের সমান হবে না। ক্লিভেজে মাদার সেলের থেকে ডটার সেলটা ছোট হবে। কেন ছোট হইলো? কেউ উত্তর দিতে পারবা কেন ছোট হইলো? দেখো এই লাল কি দেখা যাচ্ছে একটা, এটা লালটার নাম কি? লালটার নাম কি? জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডার কারণে এই যে আমার ডটার সেল যারা আমি তৈরি করেছিলাম সেই ডটার সেলগুলো মার মতো বড় হয় নাই, ডিউ টু প্রেজেন্স অফ জোনা পেলুসিডা। তাহলে যদি পরীক্ষার হলে কখনোই জিজ্ঞেস করে ক্লিভেজ এবং মাইটোসিসের মেইন পার্থক্য কোথায়, কি বলবা? মাইটোসিসে মাদার সেল এবং ডটার সেল একই সাইজের হয়, বাট ক্লিভেজে মাদার সেল থেকে ডটার সেলটা ছোট হয়। তখন এক্সটার্নাল জিজ্ঞেস করবে কেন ছোট হয়। আচ্ছা, কে বলছে? ইথিনা ইব্রাহিম একটা কোশ্চেন বলেছে, তাহলে কি ম্যাম বাকি স্পার্মাটোজোয়া গুলোকে লাইসোজোম ডিস্ট্রয় করে ফেলবে? না, বাকি স্পার্মাটোজোয়া তো একটা নির্দিষ্ট সময় পর ফিমেল জেনিটাল ট্রাক্টে ডিস্ট্রয় হবে, কিন্তু লাইসোজোম গুলোর মেইন যে কাজ, তারা কি করবে? জোনা পেলুসিডার যে নরমালি স্ট্রাকচার, যে স্ট্রাকচারে প্রথম স্পার্মাটোজোয়াটা ঢুকে গেছিল, জোনা পেলুসিডার যে নরমালি স্ট্রাকচার, ধরো আমার বাসা যে নরমাল গেট, আমি তোমাকে ঢুকতে দিলাম, ঢোকার পরে বাকি যে মেহমান আসবে আমি আমার গেটের স্ট্রাকচার এমন ভাবে চেঞ্জ করে ফেলতেছি তাতে আর কেউ ঢুকতেই পারছে না, ঠিক একই রকম। এই কারণে লাইসোজোমাল এনজাইম করবে কি? জোনা পেলুসিডার স্ট্রাকচারটাকে অল্টার করে দিবে যাতে বাকি স্পার্মাটোজোয়া তোমার ঢুকতে না পারে। এটাই হচ্ছে লাইসোজোমের কাজ। তারপরে যখন সে স্ট্রাকচার অল্টার করে দিবে, তারপরে তো স্পার্মাটোজোয়া অনেকদিন পর এমনিই মারা যাবে। সে সাধারণত 6 থেকে 7 দিন পর এমনিই মারা যাবে। আচ্ছা, তাহলে ক্লিভেজ এবং মাইটোটিক সেল ডিভিশনের মেইন ডিফারেন্স কি? ক্লিভেজে মাদার সেল থেকে ডটার সেলের সাইজটা ছোট হবে ডিউ টু প্রেজেন্স অফ জোনা পেলুসিডা। তোমরা ছবি মনে রাখবা, ছবি মনে রাখলে দেখবা চোখের সামনে ভাসতে থাকবে যে আমরা তো ক্লিভেজে পড়ছি দুটো সেলের মাঝখানে একটা বড় লাল, বাট দেখবা তোমরা যখন মাইটোসিস পড়ছো তখন কোনো সেলের বাইরে কোনো কিন্তু আবরণ দেখো নাই, তাই না? আচ্ছা, তাহলে ক্লিভেজ কি? একটা সিরিজ অফ মাইটোটিক ডিভিশন, যেটা কোথায় হবে? জাইগোট। এবং তার কারণে কি হবে? দেখো, প্রডিউস নাম্বার অফ সেলস, অনেকগুলো নাম্বারের সেল তৈরি হবে। সেই এক একটা সেলকে বলবে কি? ডটার সেল। আর ক্লিভেজটা কখন শুরু হবে? যখনই জাইগোট ফরমেশন হবে ঠিক তখনই তৈরি হবে। তারপরে ফার্টিলাইজেশনের 3 দিন পর দেখো পুরা একটা 16 সেলের মতো স্টেজ তৈরি হয়েছে। এই 16 সেল স্টেজকেই বলে মরুলা। 16 সেল স্টেজকে কি বলে? মরুলা, যেটা দেখতে মালবেরির মতো, যেটা দেখতে মালবেরির মতো। তাহলে ক্লিভেজ একটা কোশ্চেন আসে, ক্লিভেজ আসলে এই ডেফিনেশন টুকু লিখবা আর এই 3টা ছবি দিবা। এরপরে আমরা পড়বো হোয়াট ইজ মরুলা। মরুলা কি? ফার্টিলাইজেশনের পর, ফার্টিলাইজেশনের 3 দিন পরে জাইগোটটা যে ক্লিভেজ ডিভিশনে অন্তর্ভুক্ত হয়েছিল, জাইগোটটাকে ক্লিভেজ ডিভিশনের মাধ্যমে 16টা সেলের তৈরি করে। সেই 16টা সেল দেখতে কেমন হয়? আমার মালবেরির মতো হয়। সেই অবস্থাকেই বলে মরুলা, সেই অবস্থাকেই বলে মরুলা। তাহলে দেখো আমি মরুলা কি লিখেছি, দেখো, অ্যাপ্রক্সিমেটলি 3 days after fertilization cells of the compact embryo divided again to from 16 cells is called morula, যেটা দেখতে মালবেরির মতো। এখন এই যে মরুলা হইলো, এই মরুলা হওয়ার পরে দেখো মরুলার মধ্যে দেখাই যাচ্ছে ছবি সুন্দর, বাহিরে কিছু সেল আছে আবার ভিতরে কিছু সেল আছে। এই মরুলাতে সেলগুলোকে দুইটা লেয়ারে ভাগ করে, আউটার সেল মাস এন্ড ইনার সেল মাস। আউটার সেল মাস, ইনার সেল মাস। আউটার সেল মাসকে বলে এমব্রায়ো, সরি, আউটার সেল মাসকে বলে ট্রোপোপ্লাস্ট আর ইনার সেল মাসকে বলে এমব্রায়োব্লাস্ট। ট্রোপোপ্লাস্ট এন্ড এমব্রায়োব্লাস্ট। এখন এটা যাওয়ার আগে একটা জিনিস দেখো, এই যে এটা, এই যে মরুলাটা, এটা কোথায় হয়েছে তোমার? দেখো এই যে এটা ইউটেরাস, ইউটেরাইন টিউবে, ফেলোপিয়ান টিউবে। দেখো এটা কিন্তু ফেলোপিয়ান টিউব দেখাচ্ছে, আর এটা কিন্তু মরুলা ছিল। এখন ফেলোপিয়ান টিউবে তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যারা আমার আগের ক্লাস দেখেছো, আমরা বলেছিলাম মেনস্ট্রুয়াল সাইকেলের 3টা ফেজ না? প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজে বলছিলাম কি? সেলগুলোর মধ্যে গ্লাইকোজেন, লিপিড ডিপোজিট হয়, আর্টারি, স্পাইরাল আর্টারি গুলো কয়েলড হয়, টর্সোয়াস হয়। তারপরে কি বলা হয়েছিল? গ্ল্যান্ডের মধ্যে সিক্রেশন অনেক বেশি বেড়ে যায়, গ্ল্যান্ডের মধ্যে সিক্রেশন অনেক বেশি বেড়ে যায়। এই যে ইউটেরাইন এপিথেলিয়ামে
গ্ল্যান্ডের মধ্যে সিক্রেশন যে অনেক বেশি বাড়তেছে, এই যে এই সিক্রেশন এখানে হয়ে গেল মাউসটা, এই ইউটেরাইন এপিথেলিয়ামে যে গ্ল্যান্ডের মধ্যে সিক্রেশন অনেক বেশি বেড়ে গেছিল, সেই সিক্রেশন গুলো আস্তে আস্তে কি করবে, মরুলার মধ্যে ঢুকে যাবে। মরুলার মধ্যে ঢুকে যাবে মানে এর মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে দেখো একটা ক্যাভিটি তৈরি হয়েছে। কোথা থেকে সিক্রেশন আসছে? ইউটেরাইন এপিথেলিয়াম থেকে। এটা কিন্তু সিক্রেটরি স্টেজের কথা। ইউটেরাইন এপিথেলিয়াম এখন সিক্রেটরি স্টেজে আছে। সিক্রেটরি স্টেজে আছে, এখানে গ্ল্যান্ড গুলো অনেক বেশি সিক্রেশন করার জন্য প্রস্তুত। তো এই সিক্রেশন গুলো কই আসছে? মরুলার মধ্যে ঢুকে গেছে। মরুলার মধ্যে যখন ঢুকে গেছে, তখন এই সেলটা, মরুলার সেলগুলো দুইটা সুন্দর লেয়ারে ভাগ হয়েছে। ডিপ ব্লু গুলাকে বলে ইনার সেল মাস, যেটাকে আমি একটু আগেই বললাম এমব্রায়োব্লাস্ট। আর এই যে বাইরের যে সেলগুলো একটু হালকা সবুজ সবুজ, এটাকে বলে আউটার সেল মাস বা ট্রোপোব্লাস্ট। ইনার সেল মাস বা এমব্রায়োব্লাস্ট আর আউটার সেল মাস অথবা ট্রোপোব্লাস্ট। আর যে ফ্লুইড গুলো এসে একটা ক্যাভিটি তৈরি করেছিল, সেই ক্যাভিটির নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। এই যে ব্লাস্টোসিস্ট ক্যাভিটি হলো, তারপরে আমাদের ইনার সেল মাস এমব্রায়োব্লাস্ট, আউটার সেল মাস ট্রোপোব্লাস্ট, সুন্দর অর্গানাইজেশন হয়ে আছে, এটাকেই বলে ব্লাস্টোসিস্ট ফরমেশন। তাহলে আমরা কিন্তু আজকে অনেকটুকু পড়ে ফেলেছি। আমরা ফার্টিলাইজেশনের ফেজের পরে কি বললাম? আমাদের গ্যামেটটা কোন সেল ডিভিশনে অংশগ্রহণ করে? ক্লিভেজ। ক্লিভেজ একটা স্পেশাল মাইটোটিক সেল ডিভিশন, যেখানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা হয়। এই 16 সেলকে বলে কি? মরুলা। মরুলার পরে বলেছি, মরুলা যখন হয়ে গেছে তারপরে কি হবে? ইউটেরাইন টিউব থেকে গ্ল্যান্ডের সিক্রেশন গুলো মরুলার মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে সেলগুলো সুন্দরভাবে অর্গানাইজড হয়ে কি হয়? দুইটা লেয়ারে ভাগ হয়। বাইরেরটাকে বলে ট্রোপোব্লাস্ট বা আউটার সেল মাস, ভিতরেরটাকে বলে ইনার সেল মাস অথবা এমব্রায়োব্লাস্ট। আর ফ্লুইডটা ঢুকে যে ক্যাভিটি অ্যাপিয়ার করেছিল, সেটার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। এখন এই ব্লাস্টোসিস্ট ফরমেশনটাও তোমাদের শর্ট নোট রিটেনে খুব ইম্পর্টেন্ট। তাহলে ব্লাস্টোসিস্ট ফরমেশন আসলে আমি এতক্ষণ যা বলেছি সেটা লিখবা, সাথে ফিগার মাস্ট। যদি কারো এত বড় ফিগার আঁকাইতে কষ্ট হয়, শুধু দেখো এই সিঙ্গেল ছবিটা আঁকাইলেই হবে, একটা সিঙ্গেল ছবি আঁকাইলেই হবে। এখন আসো আমার ডেসক্রিপশন দেখো। মরুলা এন্টার্স দ্য ইউটেরাইন ক্যাভিটি। মরুলা যখন ইউটেরাইন ক্যাভিটি ঢুকে গেছে, তখন ফ্লুইডস begins to penetrate through zona pellucida into the intracellular space of the inner cell mass. Gradually, the intercellular space becomes confluent and finally from a single cavity. এই ক্যাভিটিকে বলে ব্লাস্টোসিল, আর অ্যাজ এ হোল পুরোটাকে বলে ব্লাস্টোসিস্ট। তারপর দেখো কি লিখেছি? সেল অফ দ্য ইনার সেল মাস, এটাকে এমব্রায়োব্লাস্ট, আর এই বাইরের সেলটাকে বলে ট্রোপোব্লাস্ট বা আউটার সেল মাস। এখন নাম থেকেই মনে আসে, দেখো এমব্রায়োব্লাস্ট কি তৈরি করবে? কেউ বলতে পারবে? এমব্রায়োব্লাস্ট কি তৈরি করবে? এমব্রায়োব্লাস্ট তার মানে এমব্রায়ো তৈরি করবে। আর এমব্রায়োর সাথে সবসময় তোমরা সবাই জানো একটা বাংলা কথায় কি বলে, গ্রামের লোকজন বলে কি? ফুল, মানে প্লাসেন্টা। এই ট্রোপোব্লাস্টটাই আমার প্লাসেন্টা তৈরি করতেছে। ট্রোপোব্লাস্ট কি তৈরি করবে? প্লাসেন্টা তৈরি করবে। দেখো যেটা আমি আবার লিখেছি, অনেক ইম্পর্টেন্ট দেখে আমি এক কথা অনেকবার বলছি। ইনার সেল অফ দ্য মরুলা কনস্টিটিউট ইনার সেল মাস ইজ কল্ড এমব্রায়ো প্রপার, যেটা এমব্রায়ো তৈরি করবে। আর আউটার সেল মাস কি করবে? ট্রোপোব্লাস্ট, এটা পরে কি তৈরি করবে? মাত্রই বললাম প্লাসেন্টা। তার মানে ভিতরে এমব্রায়ো, বাইরে প্লাসেন্টা। প্লাসেন্টা কে তৈরি করছে? ট্রোপোব্লাস্ট। ভাইবাতে খুব বেশি ইম্পর্টেন্ট, মরুলা কি জিনিস, কিভাবে ব্লাস্টোসিস্ট এমব্রায়ো ফর্ম কবে? ম্যাম হ্যাঁ বলছি বাবা। এমব্রায়ো কখন ফর্ম? এমব্রায়ো ফর্ম করতে তো তোমার পুরা এমব্রায়ো তো তৈরি করতেছি আমরা, এমব্রায়ো তৈরি করতে গেলে তো তোমার পুরা 3 to 8 উইক, পুরা কত মাস লাগবে? 40 উইকস, সরি 40 উইকস না, পুরো এমব্রায়ো তৈরি করতে 34 36 উইকস তো লাগবে। এমব্রায়ো তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা তাহলে আমাদের এমব্রায়োব্লাস্ট এবং ট্রোপোব্লাস্ট টেস্ট মানে হচ্ছে কি? ব্লাস্টোসিস্টের কি আসে? শর্ট নোট আসে। এরপরে ইমপ্লান্টেশন ঘটাইতে হবে, তাই না? ইমপ্লান্টেশন ঘটাইতে হবে। এখন এই ছবিটাকে একটু আমরা বুঝে নেই। তোমরা সবাই জানো এটা ওভারির ছবি। ওভারির কর্টেক্সে এই যে ফলিকল, এটা কি? গ্রাফিয়ান ফলিকল। সেই গ্রাফিয়ান ফলিকল গুলো কিন্তু রাপচার হয়েছে, তাই না? রাপচার হওয়ার পরে এই যে সেকেন্ডারি ওসাইট বেরোচ্ছে, দেখো
প্রথম দিনে কি হয়েছে, সেকেন্ডারি ওসাইট বের হয়েছে। দেখো এই যে এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে দেখো একটা স্পারমাটোজোয়া ঢুকে গেছে, বাকিরা কিন্তু বাইরে ঘোরাঘুরি করতেছে, বাকিদের কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। কেন ঢুকতে দেওয়া হয় নাই? কারণ জোনা পেলুসিডা তার স্ট্রাকচারটাকে কি করেছে, অল্টার করে ফেলছে, যাতে তোমাদেরকে আর আমি ঢুকতে দিব না। একজন ঢুকছো, মোস্ট ওয়েলকাম। তারপরে ঢোকার পরে দেখো সেল ডিভিশন হচ্ছে, ক্লিভেজ হচ্ছে, তাই না? ক্লিভেজ হলো, হওয়ার পরে দেখো এই যে 2 সেল স্টেজ। তারপর দেখো 3 নাম্বার দিনে আমার কি হলো, 16 সেল স্টেজ হলো। এটাকে কি বলে, মরুলা। 3 নাম্বার দিনে মরুলা হয়েছে। হওয়ার পরে কি হয়েছে, এটা কোথায় ইন্টার করছে, ইউটেরাইন ক্যাভিটিতে ইন্টার করছে, তাই না? ইউটেরাইন ক্যাভিটিতে এন্টার করছে। করার পরে দেখো এই মরুলার মধ্যে, এই যে ইউটেরাইন ক্যাভিটিতে ঢোকার পরে দেখো, এই যে আমার মাউসের দিকে সবাই একটু খেয়াল করো, এই 7 নাম্বার আর 8 নাম্বারটা খেয়াল করো। দেখো এই যে মরুলার মধ্যে কিন্তু কোনো ফ্লুইড ঢুকে নাই। যখন এই মরুলাটা ইউটেরাইন ক্যাভিটিতে ঢুকছে তখনই কিন্তু ফ্লুইড আসছে। সেটা কি হয়েছে, ব্লাস্টোসিস্ট। এই যে ক্যাভিটি, ব্লাস্টোসিস্ট, এটা ইনার সেল মাস, আর বাইরে যে একটা লেয়ার, এটা কি আউটার সেল মাস। এরা কোথায় ইমপ্লান্টেশন হবে, এটা ইউটেরাসের, তোমরা বুঝতেই পারো এটা কি, ফান্ডাস, এটা বডি অফ দ্য ইউটেরাস। ইমপ্লান্টেশন হবে কোথায়, ইউটেরাসের অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল। আচ্ছা, ইউটেরাসের কয়টা লেয়ার আগে পড়ছো, এটা কি এন্ডোমেট্রিয়াম, দেন মায়োমেট্রিয়াম, আর এই যে বাহিরের পেরিটোনিয়াম সেটা হচ্ছে পেরিমেট্রিয়াম। এই যে আমার ব্লাস্টোসিস্টকে আমার ইমপ্ল্যান্ট করতে হবে, কোথায় ইমপ্ল্যান্ট করতে হবে, এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট করতে হবে, এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট করতে হবে। সেই ইমপ্ল্যান্টেশনের সাইট কি, অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল। তাহলে দেখো ইট ইজ দ্য প্রসেস, কি প্রসেস, বাই হুইচ এমবেডিং বা প্লেসমেন্ট না, প্লেসমেন্ট মানে বসে যাবে। কে বসে যাবে, ব্লাস্টোসিস্ট, নট মরুলা। ব্লাস্টোসিস্ট বসে যাবে কোথায়, ইন দ্য এন্ডোমেট্রিয়াম of anterior or posterior wall of body of the uterus near the fundus is called implantation. এটাও হচ্ছে রিটেন ভাইবা, ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে হোয়াট ইজ ইমপ্লান্টেশন। তাহলে ইমপ্লান্টেশন একটা প্রসেস যেটা কিনা ব্লাস্টোসিস্টকে আমার এমবেড করতে হবে, মানে বসাইতে হবে কোথায়, in the endometrium of anterior or posterior wall of the body of the uterus near the fundus, তাকে ইমপ্লান্টেশন বলে। এখন দেখো আরেকটা জিনিস, অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এখানে লাল ছিল, সব জায়গায় তো লাল ছিল, এখানে এসে লাল নাই কেন, লালটা কোথায় চলে গেল, জোনা পেলুসিডাটা কই চলে গেল, লালটার নাম ছিল জোনা পেলুসিডা, সেটা কই চলে গেছে। আচ্ছা এখন কথা, জোনা পেলুসিডাটা যখন মরুলা ইউটেরাইন ক্যাভিটিতে ঢুকে গেছে, তারপরে কি হবে, জোনা পেলুসিডাটা চলে যাবে। জোনা পেলুসিডা তখন চলে যাবে, ফ্লুইড অ্যাপিয়ার করে যখন ব্লাস্টোসিস্ট তৈরি হবে তখন জোনা পেলুসিডাটা ডিসঅ্যাপিয়ার করবে। যদি জোনা পেলুসিডা থাকতো তাহলে ইমপ্লান্টেশন হইতো না। এখন কথা হচ্ছে এতটুকুতে জোনা পেলুসিডা ছিল, এর কারণ হচ্ছে কি, জোনা পেলুসিডাটা খুব স্ট্রিকি মানে তোমার আঠালো। এ ফেলোপিয়ান টিউবের যে কোথাও আটকায় যেতে পারতো, যে কোথাও আটকায় যেতে পারতো। তো যে কোথাও আটকায় গেলে তো নর্মাল এমব্রায়োজেনেসিস কি কখনো হবে, যদি ফেলোপিয়ান টিউবের ইমপ্লান্টেশন, যদি ধরো তোমার এই ইমপ্লান্টেশন নরমাল সাইট হচ্ছে আমার অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ দা বডি অফ দি ইউটেরাসে নরমাল ইমপ্লান্টেশন হওয়ার কথা। এখন এখানে ইমপ্লান্টেশন না হয়ে যদি ফেলোপিয়ান টিউবের কোথাও ইমপ্লান্টেশন হইতো, তাহলে তো নরমাল এমব্রায়োজেনেসিস বা নরমাল প্রেগন্যান্সি হবে না। তখন কি হবে, একটোপিক প্রেগন্যান্সি। মানে একটোপিক মানে কি, যেখানে আমার হওয়ার কথা ইমপ্লান্টেশন সেখানে না হয়ে আমার অন্য জায়গায় হয়ে গেল, তাই না, হয়ে গেল। এর জন্যই জোনা পেলুসিডা হচ্ছে প্রিম্যাচিউর ইমপ্লান্টেশন করতে দিবে না, প্রিম্যাচিউর ইমপ্লান্টেশন করতে দিবে না। এর জন্যই যখন মরুলাটা ইউটেরাইন ক্যাভিটিতে চলে আসছে তখনই কিন্তু জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করে গেছে। জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করে গেছে বিধায়ী কি হয়েছে, ব্লাস্টোসিস্টটা এন্ডোমেট্রিয়ামের অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ওয়ালে ইমপ্লান্টেশন করতে দিছে। তাহলে ইমপ্লান্টেশন আসলে এই ডেফিনেশন আঁকাবা, আর যদি কেউ ছবি দিতে পারো তাহলে খুবই বেশি নাম্বার পাবা, খুবই ভালো। এখন ইমপ্লান্টেশন যখনই ডেফিনেশন জিজ্ঞেস করবে তারপরেই জিজ্ঞেস করবে নরমাল সাইট কোথায়। নরমাল সাইট তো তোমরা দেখেই ফেললা, অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ বডি অফ দ্য ইউটেরাস, অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ বডি অফ দ্য ইউটেরাসে হচ্ছে ইমপ্লান্টেশন হয়। এরপরে আসো আমার লাস্ট স্লাইড। তাহলে কি অ্যাবনর্মাল সাইট বা একটোপিক প্রেগন্যান্সি, কি বললাম, যেখানে নরমাল হওয়ার কথা ছিল সেখানে না হয়ে অন্য কোথাও হচ্ছে।
তাহলে অ্যাবনর্মাল সাইট কই ওভারিতে হইতে পারে ইমপ্লান্টেশন, যদি আগেই জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করে যায়, কারো অ্যাবনর্মাল কন্ডিশন হয়, অথবা ফেলোপিয়ান টিউবে হইতে পারে, অথবা অ্যাবডোমিনাল ক্যাভিটি, অথবা ইন্টারনাল অসের কাছাকাছি। এটাই হচ্ছে অ্যাবনর্মাল সাইট অফ ইমপ্লান্টেশন। আচ্ছা, গত ক্লাসে একজন জিজ্ঞেস করেছিলে তাহলে তো ইমপ্লান্টেশন শেষ, ডেসিডুয়াল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ছবি দিব? তো ডেসিডুয়াল রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা আমরা প্লাসেন্টা পড়ানোর সময় পড়াবো। ডেসিডুয়ার ক্ষেত্রে 3টা ডেসিডুয়া আছে, ডেসিডুয়া বেসালিস, ক্যাপসুলারিস এন্ড ডেসিডুয়া প্যারাইটালিস। এই ছবিটা আমরা প্লাসেন্টা যখন চ্যাপ্টার পড়াবো তখন হচ্ছে তোমাদেরকে দেখানো হবে। আপাতত দেখে রাখো, একটা ছেলে জিজ্ঞেস করেছিল এই ছবিটা, এটা ল্যাংম্যানের বইতে আছে, এই ছবিটা আঁকাইতে হবে। এটা না পড়ালে তোমরা বুঝবে না। তাহলে আমি একটু রিক্যাপ করি আজকে আমরা কি কি পড়াইছি। আজকে আমরা প্রথমে পড়াইলাম কি, ওভুলেশনের ডেফিনেশন পড়াইলাম, ওভুলেশন কি হইলো, তারপরে ওভুলেশনের মেকানিজমটা বলা হয়েছে, তারপরে ফার্টিলাইজেশন, তারপরে কিভাবে ফার্টিলাইজেশন হয়েছে পুরো গল্পই বলা হয়েছে, যে স্পারমাটোজোয়াটা কিভাবে সার্ভিক্সে আসলো, সার্ভিক্স থেকে এই পুরা বডি অফ দি ইউটেরাস দিয়ে ফেলোপিয়ান টিউবের কাছে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ফেলোপিয়ান টিউবের কাছে যাওয়ার পরে এ কিন্তু মোটিলিটি হারাই ফেলছে। তারপরে কার প্রভাবে সে চলে গেছিল, যখন সেকেন্ডারি উসাইটের মাথার উপরে কোমুলাস উফোরাস কেমো অ্যাট্রাক্ট্যান্ট রিলিজ করছিল, তার টানে টানে সে চলে গেছে। আর এই পথে যাওয়ার সময় কি হয়েছিল, দুইটা ঘটনা ঘটছিল না, একটা ক্যাপাসিটেশন আর একটা কি অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন। ক্যাপাসিটেশনটা কি ছিল, স্পারমাটোজোয়ার মাথার উপরে যে প্লাজমা মেমব্রেন সরে ফেলাইছি সেটাই হচ্ছে ক্যাপাসিটেশন। আর অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন কি, স্পারমাটোজোয়ার প্লাজমা মেমব্রেনের পরেই যে কালো একটা টুপির মতো জিনিস ছিল, আর এই ছবিতে নীল দেখা যাচ্ছে, এই অ্যাক্রোসোমটা সরে গেছিল, এটাই হচ্ছে অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে দুইটা পড়ানো হয়েছে। তারপরে পড়াইছি কি আমরা, ফেজেস অফ ফার্টিলাইজেশন। আমার ক্যাপাসিটেশন হইলো, প্লাজমা মেমব্রেন সরে গেল, দেন কালো অংশটা কি অ্যাক্রোসোম, অ্যাক্রোসোম সরে গেছে, অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন হয়েছে। এরপরে যে নিউক্লিয়াসের সাথে ওসাইটের নিউক্লিয়াসটা ফিউশন হইলো, আমার ফার্টিলাইজেশনের ফেজও কমপ্লিট হয়েছে, তাই না? ফার্টিলাইজেশনের ফেজও কমপ্লিট হয়েছে। হওয়ার পরে আমি আরেকটা কথা বলেছি, কিভাবে পলিস্পার্মিয়া প্রিভেন্ট হয়, এটাও আমাদের পড়ানো হয়েছে। পলিস্পার্মিয়া প্রিভেন্ট হয় কি, যখন একটা স্পারমাটোজোয়া ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পর জোনা পেলুসিডা, জোনা প্রোটিন এবং উসাইট কিছু গ্র্যানিউল লাইসোজোমাল এনজাইম রিলিজ করে, যার কারণে কি হয়, জোনা পেলুসিডা নিজের স্ট্রাকচারটা চেঞ্জ আনে, যাতে অন্যান্য স্পারমাটোজোয়া ভিতরে ঢুকতে পারে না। এই কারণেই বাকি স্পারমাটোজোয়া গুলো ঢুকতে পারে না। আচ্ছা, তারপরে ফেজেস অফ ফার্টিলাইজেশনের পর আমরা পড়লাম কি, রেজাল্ট অফ ফার্টিলাইজেশন, তাই না? রেজাল্টের পরে ক্লিভেজ পড়া হয়েছে। ক্লিভেজটা কি আরেকবার রিপিট করি, একটা জাইগোটের একটা স্পেশাল টাইপের সেল ডিভিশন হয়েছে। হওয়ার পরে সে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা সেল করছে। এই 16টা সেল দেখতে কেমন ছিল, মালবেরির মতো, এটাকেই বলে মরুলা। আর ক্লিভেজের সাথে মাইটোসিসের একটা স্পেশাল ডিফারেন্স কি বলবা, ক্লিভেজের সাথে ক্লিভেজের সেলগুলো, ডটার সেলগুলো মাদার সেলের মতো বড় হয় না, এরা সাইজে ছোট হয়। কেন ছোট হয়, ডিউ টু প্রেজেন্স অফ জোনা পেলুসিডা। আচ্ছা, ক্লিভেজ পড়ানো হইলো, দেন মরুলা। মরুলার পরে পড়ানো হয়েছে কি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ব্লাস্টোসিস্ট। যখন এই মরুলাটা ইউটেরাইন ক্যাভিটিতে ঢুকে গেছিল, তখন ইউটেরাইন ক্যাভিটি থেকে কিছু ফ্লুইড ঢুকছে না, ফ্লুইড ঢুকার পরে একটা ক্যাভিটি তৈরি করছে, আর মরুলার সেলগুলো দুইটা সেলে অর্গানাইজ হয়েছে বা অ্যারেঞ্জ হয়েছে। ইনার সেল মাসটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট, আর আউটার সেল মাসটা হচ্ছে ট্রোপোব্লাস্ট। এই ট্রোপোব্লাস্টটাই আমাদের পরে কি করছে, প্লাসেন্টা তৈরি করছে। তাহলে আজকে মোটামুটি আমাদের ফার্স্ট উইক কিন্তু পড়ানো শেষ। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড উইকে চলে যাব। আমি আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে তোমরা পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।